তো ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার যেটা পরিবেশের জন্য ভাবনা, তোদের কটা ক্লাস হয়েছে? একটা, দুটো ক্লাস হয়েছে না? মানে প্রথম ক্লাসে বায়ুর স্তরগুলো পড়েছিলাম, আর দ্বিতীয় ক্লাসে গ্রিন হাউস গ্যাস আর ওজোন স্তর পড়েছিলাম, ঠিক না? আর আজকে যেটা ক্লাস, সেটা ক্লাসে আমরা করব কি, তোর এই শক্তি যথাযথ ব্যবহার, শক্তি নিয়ে পড়বো, আর ওই যে তোর স্থিতিশীল উন্নয়নের ধারণা, এটা নিয়ে পড়বো। আচ্ছা, তা একটু আগে থেকে আমি কোশ্চেন করি, ঠিক আছে? বলতো কোন স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়? ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, ঠিক আছে? আচ্ছা, বলতো দুটি গ্রিন হাউস গ্যাসের নাম? CO2 আর এর নাম কি এগুলো? আর কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? এমন দুটো গ্যাসের নাম বল যে ওরা গ্রিন হাউস গ্যাস না, বলতো? নাইট্রোজেন আর অক্সিজেন, ঠিক আছে? গ্রিন হাউস গ্যাস মানে কি? ওরা কিনা তাপ ধরে রাখতে পারে, ঠিক না? আমি এর বুঝলাম না, গ্রিন হাউস গ্যাস মানে হচ্ছে তাপটা ধরে রাখতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা পড়বো, আচ্ছা গ্লোবাল ওয়ার্মিং এরকম খুবই ইম্পর্টেন্ট, কিন্তু গ্রিন হাউস গ্যাস ওইটা স্তর খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা পড়বো শক্তির যথাযথ ব্যবহার, ঠিক আছে? এই যে শক্তি আমরা পাই, যেরকম দেখ, জ্বালানি বলতে আমরা সাধারণত কি বুঝাই বলতো? কয়লা, পেট্রোলিয়াম, গ্যাস, এগুলো হচ্ছে কি, বা রান্নার গ্যাস, এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এগুলো হচ্ছে জ্বালানি, ঠিক আছে? তো জ্বালানি, এই জ্বালানি পুড়িয়ে আমরা কি পাই বলতো? তাপ পাই, তাপ পাই না? তাপ পাই। তো তো আমরা যদি তাপের তুলনা করা হয়, বিভিন্ন জ্বালানির দহনের ফলে কতখানি তাপ উৎপন্ন হয় তা তুলনা করার জন্য আমরা একটা পরিমাপের ব্যবহার করি, যেটা যার নাম হচ্ছে কি তাপন মূল্য বা ক্যালোরি মূল্য, ঠিক আছে? মানে তুই 1 কেজি কেরোসিন বল, 1 কেজি ডিজেল বল, পেট্রোল বল, বা 1 কেজি কাঠ বল জ্বালিয়ে তোর কি পরিমাণে তাপ পাচ্ছিস, ঠিক আছে? কে রে বল? দাদা 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 একটু দাদা। হ্যাঁ, তো কি বলছিলাম যে 1 কেজি যে কিছু তাপকে, মানে পেট্রোল বল, ডিজেল বল, যে কিছু পুড়িয়ে যে তাপটা পাচ্ছে, ওটাকে আমরা কি বলবো? তাপন মূল্য বলবো, ঠিক আছে? যেরকম তোর 1 কেজি পেট্রোল, ডিজেল, কিরোসিনের তাপন মূল্য হচ্ছে কত? 40 থেকে 45 ক্যালোরি। কি রে? 40 থেকে 45 ক্যালোরি, এটাকে আমরা কি বলবো? তাপন মূল্য। মানে 1 কেজি জিনিসকে তুই যদি তাপ পুড়িয়ে কতটা তাপ পাচ্ছিস, ওটাকে আমরা কি বলবো? তাপন মূল্য। যেরকম 1 কেজি এলপিজি গ্যাস হয় না, ওর তাপন মূল্য হচ্ছে কি 28,000 ক্যালোরি। ভাবতে পারছিস? পার পার মিটার, মিটার না রে, এম কিউব, ঠিক আছে? 28,000, ওটা বাদ দে, 28,000 ক্যালোরি। 28,000 ক্যালোরি হচ্ছে কি তোর ওই এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তুই যদি 1 কেজি ফুরাইস কিনা, ওই জন্য গ্যাস ভরি না, গ্যাসে কি থাকে? এলপিজি থাকে। তো ওই 1 কেজি গ্যাসকে তুই মানে শেষ করবি তো কত ক্যালোরি পাবি? 28,000 ক্যালোরি পাবি, ঠিক আছে? আচ্ছা, এই যে সাগর, তুই বলতো যে এই যে তোর কয়লা, পেট্রোলিয়াম, ঠিক আছে, তোর এইগুলো, এই জ্বালানি এগুলো কোথা থেকে পাই? মাটির ভিতর থেকে। কে ভিতরে ঢুকেছিল? ডাইনোসর ভিতরে ঢুকেছিল? হ্যাঁ, চাপা পড়েছিল, ওইগুলো জামা। ঠিক, ভেরি গুড, জানিস তুই। তো কে চাপা ফেলেছিল ওখানে? কি হয়েছিল? কি হয়েছিল? ধ্বংস হয়েছিল? হ্যাঁ, বাহ, ভেরি গুড। না, একটু হলেও তুই জানিস, ভেরি গুড, ভেরি গুড। তো দেখ, এই যে নিত্য নতুন শুনে, নিত্য নতুন শিল্প, উন্নত জীবন, তোরা বুঝতে পারছিস না? জীবনযাত্রার তাগিদে শক্তির ব্যবহার ও চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। যেরকম কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, হ্যাঁ, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি, এগুলো হচ্ছে কি তোর তোর নিত্য নতুন জিনিস চাহিদা পূরণের জন্য কয়লা, পেট্রোলিয়াম, এগুলো তো লাগবে, লাগবে না? লাগবে তো। এগুলোকে আমরা কি বলবো বলতো? জীবাশ্ম জ্বালানি বলবো। কি বলবো? জীবাশ্ম জ্বালানি। কি বলবো না সাগর?
তো তোকে যদি বলে একটা জীবাশ্ম জ্বালানির নাম বলতো, কি বলবি? কয়লা, পেট্রোলিয়াম, পেট্রোল, ডিজেল, এগুলো, ঠিক আছে? তো এই জীবাশ্ম জ্বালানির ভান্ডার ক্রমশ কিন্তু কমে যাচ্ছে, কমছে না? এই যে ধরনের মাটির নিচে যেগুলো আছে কয়লা, পেট্রোলিয়াম, তো ওগুলো কি সীমিত অবস্থায় আছে। আমাদের চাহিদা বেশি বেশি করে, লোকজন তো বাড়ছে আস্তে আস্তে, মানুষের জনসংখ্যা বাড়ছে, চাহিদা তো বাড়ছে, নিচের জীবাশ্ম জ্বালানি কি বাড়ছে? না, ওটা কিন্তু সীমিত আছে, ঠিক আছে? জীবাশ্ম জ্বালানির পরিমাণ মাটির ভিতরে সীমিত আছে। আচ্ছা, জীবাশ্ম জ্বালানি কিভাবে আসলো? সাগর তো বললো, আমি আরেকবার বলে দিই কি আসলো। আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে, কোটি কোটি বছর আগে ধরে নে, এক সময় কি ছিল, বড় বড় ডাইনোসর ছিল, বড় বড় সাপ ছিল, বড় বড় ছিল, হ্যাঁ? আর হঠাৎ করে একটা পৃথিবীতে ধামাকা হয়, মানে পৃথিবীতে একটা যে কিছু বড় টুকরো এসে পড়ে সব নিচে ধসে পড়ে যায়, সব কিছু ধ্বংস হয়ে যায়, ঠিক আছে? বড় বড় ডাইনোসর শেষ হয়ে যায়। তো তখন থেকে যখন নিচে যখন নিচে ধসে পড়ে যায়, ঠিক আছে? তো এই যে ডাইনোসর বল বা গাছপালা বল, এদের শক্তির মূল উৎস কি ছিল? সূর্য। তখনকার ধরলে আজ থেকে 5 কোটি বছর আগে, হ্যাঁ, ডাইনোসর ছিল, ঠিক আছে? ধরে নে। তো ওই 5 কোটি বছর আগে ডাইনোসর ছিল, গাছপালা ছিল। তো গাছপালাদের মূল উৎস কি ছিল? সূর্য ছিল না? হ্যাঁ। তো সূর্য থেকে ওরা শরীরে নিজে শক্তি জোগাড় করেছে, ওই শক্তিটা মাটির নিচে চাপা পড়েছে, ওই শক্তিটা একদম সঞ্চয় হয়ে আছে, কয়লা হয়ে আছে, ঠিক আছে? তো ওই শক্তিটাকে আমরা মাটির নিচ থেকে তুলে তুলে ব্যবহার করছি, বুঝতে পারলি? তো এই শক্তিটা আস্তে 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 কিন্তু ফুরিয়ে যাচ্ছে। তার জন্য আমাদেরকে কিন্তু বিকল্প শক্তির ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে? তো এই যে জ্বালানিগুলোকে, কয়লা, পেট্রোলিয়াম, এগুলোকে আমরা কি বলবো? কোন জ্বালানি বলবো? জীবাশ্ম জ্বালানি বলবো। কি বলবো রে? ঠিক আছে? তো এই যে শক্তিগুলো কোটি কোটি বছর আগে হয়েছিল, তো এই সম্পদ পুনর্বীকরণ যোগ্য নয়, মানে তুই আবার ব্যবহার করতে পারবি। ধরো কয়লা পুড়াই দিলি, আবার কি ব্যবহার করা যাবে? পেট্রোল পুড়ে গেল, আবার কি ব্যবহার করা যাবে? যাবে না। তো এগুলো হচ্ছে কি পুনর্নবীকরণ যোগ্য নয়। এগুলো কি রে? পুনর্নবীকরণ যোগ্য কি রে? বুঝতে পারছিস না তুই? হ্যাঁ, তো রেসপন্স কর। পুনর্নবীকরণ যোগ্য নয়। তো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমলে তোর কি হবে? এর দহনে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, কয়লা, পেট্রোল, এগুলো দহনে কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড মারাত্মক কি? গ্রিন হাউস গ্যাস। তো গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হলে কি হবে বলতো? এ পৃথিবীকে গরম করবে, বিশ্ব উষ্ণায়ন হবে। তো ভাবতে পারছিস যে জীবাশ্ম জ্বালানি যদি আমি বেশি বেশি করে ইউজ করি, তো আমাদের পৃথিবীরও ক্ষতি হচ্ছে, হচ্ছে না? তো জীবাশ্ম জ্বালানি আমাকে একটু কম কম করে খরচা করতে হবে, সঞ্চয় করতে হবে, কারণ এর পরিমাণ খুবই সীমিত, খুবই কম। বুঝতে হলে আমার কথাটা, পারলে কি বুঝতে আমি কি বললাম? আচ্ছা, এরপরে স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার। তো স্যার, আমি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করব না, তো কি ব্যবহার করব? আমাদেরকে তো এসিতে থাকতে হবে, আমাদের ফ্যান চালাতে হবে নাকি, আমাদের তো গাড়ি চালাতে হবে নাকি সাগর? গাড়ি না চালালে হয়? একটু আরাম তো লাগবে। তার জন্য আমাদেরকে বিকল্প ব্যবস্থা করতে হবে। সেটা হচ্ছে কি, সেই যে বিকল্প ব্যবস্থা বা প্রাকৃতিক সম্পদ। জল খাবি? বুঝা? তো শান্তি হও, শান্তি হও, একটু রিল্যাক্স হও, রিল্যাক্স। শরীর খারাপ? তো শরীর খারাপ করলে রোজা কেন করবি? তো কি দরকার নিজের শরীরকে কষ্ট দিয়ে রোজা করা? তোর শরীর ভালো থাকবে, তারপর রোজা করবি, ঠিক না? ঠিক আছে, হ্যালো। তো দেখ, আমরা এই যেগুলো, এই তাহলে জীবাশ্ম জ্বালানি বলতো পুনর্নবীকরণ যোগ্য না পুনর্নবীকরণ যোগ্য না? না, কারণ ওটা দুবারা ইউজ করতে আমরা পারবো না। আমরা কি করতে পারবো? তো আমাদেরকে স্থিতিশীল উন্নয়ন, বিভিন্ন ধরনের শক্তি আছে, ওদের ব্যবহার করতে হবে। যেরকম শক্তি হচ্ছে বায়ু শক্তি, তাপ শক্তি, মানে জলবিদ্যুৎ শক্তি, জোয়ার শক্তি, সৌর শক্তি, এগুলো হচ্ছে কি তোর পুনর্নবীকরণযুক্ত শক্তি, ঠিক আছে? তো দেখ, যেরকম দেখ, সৌর শক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ শক্তি, ভূতাপ শক্তি, বায়োমাস, এগুলোকে এগুলোকে বলা হয় প্রচলিত শক্তির উৎস বা চিরাচরিত শক্তি। এগুলোকে, এই শক্তিকে আমরা কি বলবো? প্রচলিত শক্তি বা চিরাচরিত শক্তি। বুঝতে পারছি আমার কথাটা? হ্যাঁ, প্রচলিত বা চিরাচরিত শক্তি। আর বাকিগুলো হচ্ছে কি অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির উৎস, ঠিক আছে? বাকিগুলো হচ্ছে কি অচিরাচরিত বা অপরিচিত শক্তির উৎস, ঠিক আছে?
আচ্ছা, যেরকম দেখ সৌরশক্তি, সৌরশক্তির মূল উৎস কি বলতো? সূর্য। তোরা রাস্তায় দেখছিস না ল্যাম্প, ল্যাম্প গুলো এরকম করে একটা ল্যাম্প আছে এরকম করে, আর নিচে তোর আছে মানে সূর্যের আলো পড়বে এখানে, আর দেখবে রাত্রে সব করে চলে যায়, জানে না? তো ওটা হচ্ছে সৌরশক্তি। সৌরশক্তিকে কাজে লাগিয়ে এখন জানিস গ্রামে গ্রামে বিলগুলোতে পুরো সোলার বসে দিয়েছে আর জল উঠছে, দেখিস নি এটা? বড় বড় বিলে, মানে বড় বড় বিলে দেখবি যে একদম পুরো সোলার প্যানেল লাগিয়ে দিয়েছে আর মোটর দিয়ে জল তুলছে, ভাবতে পারছিস? দেখিস নি এটা? মাস্তি বাড়াতে আছে, তো মাস্তি বাড়াতে আছে এরকম আছে না? দিলি তুই আমার কথা কি বললি বলতো? আমার কথা কি বললি? ঠিক আছে, তো দেখ তাহলে আমরা পড়লাম না, কি পড়লাম বলতো? এই যে তো সৌরশক্তি বললাম, সৌরশক্তি হচ্ছে কি সূর্য থেকে হয়, সৌর থেকে সোলার, সোলার কুকার, সোলার হিটার। তো সৌরশক্তিটা কোন শক্তি বলতো? একটা হচ্ছে কি মানে আবার যেটা ব্যবহার করা যাবে, ঠিক আছে, নবীকরণযুক্ত শক্তি, ঠিক আছে সাগর? কি বুঝতে পারলে আমার কথাটা? আচ্ছা, এরকম সৌরশক্তি কি সোলার কুকার, সোলার হিটার, মানে ওটা প্যানেল একটা থাকবে, ওখানে সূর্যের তাপ পড়বে আর তাপটা থেকে আমাদের ইলেকট্রিক লাগাবে, পুরো লাগাই দিয়ে ছাদে সৌরশক্তি পুরো, ঠিক আছে? স্কুল আছে না সোলার, সৌর বিদ্যুৎ, ফটো ভোল্টেজ, ঠিক আছে, এগুলো এগুলো সব হচ্ছে কি বলতো সৌরশক্তি। তোর সোলার যে প্যানেল গুলো ওখান থেকেই তোর সূর্যের তাপটা পড়ে ওখান থেকে ইলেকট্রিক উৎপন্ন হয়, ঠিক আছে? এবার হচ্ছে বায়ু শক্তি। আচ্ছা দেখেছিস বায়ু শক্তি আমাদের ভারতে তামিলনাড়ুতে ওখানে দেখবি যে বড় বড় পাখা থাকে, ঠিক আছে, বড় বড় পাখা থাকে এবং তিনটা পাখা থাকে একদম আস্তে আস্তে কিন্তু ঘুরে, ঠিক আছে, বিশাল বড় হয়ে কিন্তু ওখান থেকে ওর ভিতরে একটা চাকা থাকে, যত ঘুরে চাকাটা তত ইলেকট্রিক উৎপন্ন করে, ঠিক আছে, যত ঘুরে চাকাটা তত কি করে ইলেকট্রিক লাগে ওটা। হ্যাঁ, তো এটাকে আমরা কি বলবো? বায়ু শক্তি বলবো। বায়ু থেকে ইলেকট্রিক উৎপন্ন হয়, ঠিক আছে, এটা হচ্ছে তাহলে কোন শক্তি রে? তো বায়ু শক্তি কি চিরাচরিত ও বায়ু শক্তি তো বারবার পাওয়া যায়, ঠিক আছে, তো চিরাচরিত ও পুনর্নবীকরণযুক্ত শক্তি, ঠিক না? এবার হচ্ছে জোয়ার ভাটা শক্তি। জোয়ার ভাটা কি হয় বলতো? এই যে জল আসে এবং যায়, জল আসে, ওই আসা যাওয়াকে কাজে লাগিয়ে, ঠিক আছে, আমাদের কি হয়? জোয়ার ভাটা শক্তি হয়, ঠিক আছে। জল, হ্যাঁ, না তখন সঞ্চয় করে রাখে, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে ভূতাপ শক্তি। ভূতাপ মানে আমাদের পৃথিবীর ভিতরে কি আছে? ম্যাগমা আছে না? ম্যাগমা যখন ওই ওই যে তাপটা, ওই তাপকে শক্তিকে কাজে লাগিয়ে আমাদের কি হয়? ভূতাপ শক্তি তোর হয়, ঠিক আছে। তারপর হচ্ছে বায়োমাস যুক্ত শক্তি, ঠিক আছে। এই বায়োমাসটা কি ভালো করে বুঝবি, হ্যাঁ? বায়োমাস হচ্ছে কি, যেরকম দেখ কৃষিজাত বজ্র, পচা গাছপালা, আখের ছিবড়া, ভুসি, শাকসবজি, ফলমূলের খোসা, শহরের কঠিন আবর্জনা, রান্নাঘরের অব্যবহৃত জৈব অবশ্যই কচুরিপানা, পানির মলমূত্র মানে প্রাণীর মলমূত্র, মূত্র, প্রাণীর দেহবিশেষ ইত্যাদি কার্বন গঠিত পদার্থকে বায়োমাস বলা হয়। খুবই ইম্পর্টেন্ট। বায়োমাস কি? এই যে যেগুলো জৈব যৌগ, আমরা মানে তোর ধরে আপেল খেলাম কিন্তু আপেলের ছিপাটা ফেলে দিলাম, কলা খেলাম কলার ছিটাটা ফেলে দিলাম, এগুলোকে একসাথে, এগুলো তো একটা এক প্রকার শক্তি জমা থাকে কিনা, তো এগুলো একসাথে বিশেষ করে কার্বন গঠিত পদার্থ, সব গিয়ে কার্বন গঠিত, কার্বন গঠিত পদার্থকে আমরা কি বলবো? একসাথে বায়োমাস বলবো। কি বলবো রে? বায়োমাস থেকে, ওই বায়োমাস থেকে যে কার্বন গঠিত পদার্থ একত্রে কি বলা হয়? একত্রে বলা হয় বায়োমাস শক্তি বলা হয়। শক্তিটা কি হবে তোরা হয়তো কোথাও দেখিস নি, আমি যখন ছোট ছিলাম তখন একটা গ্রামে ও তৈরি করেছিল গোবর গ্যাস, ঠিক আছে, মানে একসাথে একটা বড় মাটির নিচে ট্যাঙ্কিতে কি করবে, ওটা কিন্তু বায়োমাসের যে মূল আছে বলে দিই তাহলে, ঠিক আছে। বায়োমাস শক্তি বুঝতে পারলি? তোকে যদি বলে বায়োমাস কি, এই যে বিভিন্ন ধরনের জৈব যৌগ বললাম না, গাছপালা, আখের ছিপড়া, এগুলো হচ্ছে বায়োমাস, ঠিক আছে। এবার হচ্ছে কি, যে এই যে বায়োমাস, বায়োমাস হচ্ছে গ্যাস, তোর বিভিন্ন ধরনের উপাদানগুলো হয়। বায়োমাসকে বায়ুর অনুপস্থিতিতে মিথোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা ব্যবহৃত করলে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় গ্যাসীয় মিশ্রণ উৎপন্ন হয়, যাকে জৈব গ্যাস বা বায়োগ্যাস বলা হয়। বায়োগ্যাসের প্রধান যে উপাদান সেটা হচ্ছে কি মিথেন। বায়োগ্যাসের প্রধান উপাদান কি রে? মিথেন। এতে CO2, সামান্য H2S এবং জলীয় বাষ্প থাকে। বায়োগ্যাস উৎপাদনের সব থেকে বেশি কাঁচামাল ব্যবহার, এই যে বায়োগ্যাসটা উৎপন্ন করতে, যেটা থেকে তোর ইলেকট্রিক উৎপন্ন হয়, বায়োগ্যাসটা উৎপন্ন করতে মেন যে জিনিসটা লাগে সেটা হচ্ছে গোবর। আমি এতটি বললাম, বায়োমাসের এতটি বলে বললাম না, ওটা তো আছেই। সব থেকে গরুর যে
এটা আছে পটি আছে গোবর, হ্যাঁ, গোবর থেকে কিন্তু ইলেকট্রিক উৎপন্ন হয়, জানিস এটা? ওখানে কিন্তু শক্তি জমা থাকে। গোবর গ্যাস, ওই জন্য একে বলা হয় কি বায়োগ্যাস উপাদানের সব থেকে বেশি কাজে লাগে, তাই একে কি বলা হয়, গোবর গ্যাস বলা হয়। এই গ্যাসের প্ল্যান্টটি গোবর গ্যাস প্ল্যান্ট বলা হয়। মানে কি হয় বলতো, গোবর গ্যাসে এক জায়গায় পুরো একটা ভিতরে মাটির করে গর্ত করে দিল, ওখানে এমন ভাবে সিস্টেম করেছে যে গোবর গ্যাস থেকে যে তোর রাসায়নিক যে গ্যাসটা বেরোচ্ছে ওটার সাহায্যে তোর ইলেকট্রিক উৎপন্ন করছে বা বিদ্যুৎ উৎপন্ন করছে। আমাদের গ্রামে অনেক বছর আগে একটা লোক করেছিল, ঠিক আছে, এটা আমার মনে আছে। গোবর গ্যাস মানে তোর আর লাইন টাইন চলবে সব, তো চলছে তো নাকি, মাত্র 15 মিনিট, ঠিক আছে, বুঝতে পারলি? বায়োমাসটা বুঝতে পারলি? তো এই যে নাইট্রোজেন ফসফেট সমৃদ্ধ হওয়ায় উত্তম সার রূপে ব্যবহার করা হয়। এই যে গোবর গ্যাস ব্যবহারের পর যে এক্সট্রা গোবরটা ভেজে ওটা আবার সার হিসাবে ব্যবহার করা হয়। বায়োমাস পুনর্নবীকরণযুক্ত শক্তির উৎস। বায়োমাস থেকে বায়োগ্যাস উৎপন্ন শুধুমাত্র শক্তি উৎপাদনের ক্ষেত্রে দূষণ নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। এবার বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বায়োফুয়েল কি বলতো? বায়োমাস থেকে উৎপন্ন জ্বালানিকে বলা হয় বায়োফুয়েল। এটা কিন্তু ভালো করে মুখস্থ করে নিবি। বায়োমাস, বায়োফুয়েল, বায়োগ্যাস, ঠিক আছে, বায়োগ্যাসের মূল উপাদান সুন্দর করে মুখস্থ করবি, হ্যাঁ। তো কঠিন যেরকম বায়োফুয়েল, বায়োফুয়েল মানে কি, যে বায়োমাস থেকে উৎপন্ন যে জ্বালানিটা তাকে আমরা কি বলবো, বায়োফুয়েল বলবো। যেরকম কঠিন বায়োফুয়েল, কাঠ, বাঁশ, খড়, এগুলো তো বায়োফুয়েল, কঠিন বায়োফুয়েল। তারপর তরল বায়োফুয়েল কি বলতো, বায়ো ইথানল ভুট্টা, আখের ছিবড়া সন্ধান সন্ধান প্রক্রিয়া উৎপন্ন হয়, পেট্রোলের সাথে মিশিয়ে ব্যবহার করা হয়। বল না ভেজাল পেট্রোল, ঠিক আছে, ওখানে কি মেশানো হয় বলতো, এই বায়োফুয়েলের কিছু কেমিক্যাল মেশানো হয়, ঠিক আছে। আচ্ছা, বায়োডিজেল উদ্ভিজ তেল ফ্যাটের ট্রান্সজনিক উৎপন্ন করে, এতে শীত প্রধান দেশে ঘর গরম রাখতে সাহায্য করে। গ্যাসীয় বায়োফুয়েল জ্বালানি রূপে আলোক উৎপাদনে ব্যবহৃত হয় এবং এটা যে পুনর্নবীকরণ যুক্ত। কয়লা খনির মিথেন, মিথেন থেকে অনেক কিছু উৎপন্ন হয়, ঠিক আছে। মিথেন, হাইড্রোকার্বন, প্রোপেন, কলোডিও। আচ্ছা, তো এই যে এতগুলো আমরা পড়লাম, প্রথম হচ্ছে কি সৌরশক্তি, তারপরে হচ্ছে বায়ু শক্তি, তারপর হচ্ছে জোয়ারভাটা শক্তি, তারপর হচ্ছে কি রে ভূতাপীয় শক্তি, তারপর হচ্ছে বায়োমাস, বায়োগ্যাস, এগুলো পড়লাম। তো এতগুলো হচ্ছে কি বলতো পুনর্নবীকরণ যুক্ত, মানে এগুলো হচ্ছে কি আবার ব্যবহার করতে পারবো। প্রথমে আমরা বললাম কি যে কয়লা তো আর ব্যবহার করতে আমরা পারছি না, তো কয়লার বদলে কি ব্যবহার করবো, তো এগুলো ব্যবহার করবো। বুঝতে পারলে এবার কথাটা? বোঝা গেল? ক্লিয়ার তো নাকি? এরপর দিন আমরা কি করবো বলতো, এখান থেকে ভালো করে মুখস্থ করে নিবি। গ্যাসের আচরণ কি বলবো, গ্যাসের আচরণ। হুম।